নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সামনেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ টেস্ট। এই পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ সাজেশন ভিডিও। আজকের এই ভিডিওতে ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশনস নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমরা অবশ্যই এই ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং এখানে যে সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেই প্রত্যেকটা অঙ্ক তোমরা বাড়িতে ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করবে এবং অবশ্যই প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে প্র্যাকটিস করবে। কারণ অনেক সময় হয়ে থাকে তোমাদের বইয়ে যে সমস্ত অঙ্কগুলো আছে পরীক্ষার সময় সেই টাইপসের অঙ্কটাই থাকলো, কিন্তু তার নামগুলো বা তার সংখ্যাগুলো চেঞ্জ করা থাকলো। তুমি যদি অঙ্কগুলোর প্যাটার্নগুলোকে ভালো করে বোঝো তাহলে পরীক্ষার সময় যদি অঙ্কটা ঘুরিয়েও দেওয়া থাকে তোমার কিন্তু অঙ্কটা করতে অসুবিধে হবে না। তুমি সহজেই সেই অঙ্কটা বুঝতে পারবে এবং প্রত্যেকটা অঙ্কই ভালোভাবে করতে পারবে। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। কোন কোন অঙ্কগুলো তোমাদের এই পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ টেস্টের প্রত্যেকটা সাবজেক্টের এমনকি গণিতেরও যে পরীক্ষা হবে সেখানে ফুল মার্কস থাকবে 15 এবং এই প্রত্যেকটা পরীক্ষায় তোমরা সময় পাবে 30 মিনিট। এখন সাজেশনসটা দেখার আগে আমরা প্রথমেই জেনে নেব ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সিলেবাস, অর্থাৎ এই ইউনিট টেস্টে তোমাদের কোন কোন অধ্যায়গুলোর থেকে প্রশ্ন থাকবে। অধ্যায় 1 থেকে শুরু করে অধ্যায় 6, এই 6টি অধ্যায় থেকে ফার্স্ট সামেটিভ টেস্টের পরীক্ষায় প্রশ্ন থাকবে। এই 6টি অধ্যায়কে 3টি সেকশনে ভাগ করা হয়েছে: পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। এই প্রথম অধ্যায়ে 3টি অনুশীলনী আছে। তার মধ্যে প্রথম যে অনুশীলনী অর্থাৎ কোষে দেখি 1.1, তারপর অধ্যায় 2 এবং অধ্যায় 3, এই 3টি অধ্যায় হচ্ছে পাটিগণিতের অধ্যায়। প্রথম অধ্যায়ের পরবর্তী অনুশীলনী অর্থাৎ কোষে দেখি 1.2, অধ্যায় 4 এবং অধ্যায় 5, এই 3টি অধ্যায় হচ্ছে বীজগণিতের অধ্যায়। এবং প্রথম অধ্যায়ের শেষ অনুশীলনী অর্থাৎ কোষে দেখি 1.3 এবং অধ্যায় 6, এই দুটো অধ্যায় হচ্ছে জ্যামিতির অধ্যায়। এখন আমরা জেনে নেব ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের নম্বর বিভাজন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন, কি রকমের কোশ্চেন থাকবে এবং কোন অধ্যায় থেকে কত করে নম্বর থাকবে। কোশ্চেনের শুরুতেই থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ যেগুলো হয় 1 মার্কসের। 4টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, পাটিগণিত এবং বীজগণিত থেকে একটা একটা করে এবং জ্যামিতির থেকে দুটো। তারপর থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ যেগুলো হয় 2 মার্কসের। পাটিগণিত এবং বীজগণিত দুটো থেকে একটা একটা করে মোট দুটো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এখান থেকেও পেয়ে যাবে তোমরা 4 মার্কস। তারপর থাকবে সম্পাদ্য অর্থাৎ জ্যামিতিক চিত্র অঙ্কন অথবা অধ্যায় 2 থেকে পাই চিত্র। দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন করতে হবে, এখান থেকে পেয়ে যাবে 4 মার্কস। এবং তারপর থাকছে উৎপাদকে বিশ্লেষণ, যেটা হচ্ছে 3 মার্কসের কোশ্চেন। এই উৎপাদক বিশ্লেষণ দুটো দেওয়া থাকবে, একটা অধ্যায় 5 ঘনফল নির্ণয়ের যে কোষে দেখি 5.3 আছে সেখান থেকে, এবং আরেকটা থাকবে বর্গ থেকে অর্থাৎ কোষে দেখি 1.2 থেকে। এই দুটো উৎপাদক বিশ্লেষণের মধ্যে যে কোনো একটা করতে হবে, এখান থেকেও পেয়ে যাবে 3 মার্কস। তোমরা সবাই নিশ্চয়ই ফার্স্ট ইউনিট টেস্টের নম্বর বিভাজন এবং সিলেবাস বুঝতে পেরেছো। যদি অসুবিধে হয় কমেন্টে জানিও। এখন আমরা জেনে নেব প্রত্যেকটা অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। তোমাদের ক্লাস 8 এর গণিত বইটা বের করে নাও এবং পাশে অবশ্যই খাতা পেনও রেখে নাও। আমি যে সমস্ত অঙ্কগুলো বলছি তোমরা বইয়ের মধ্যেও মার্ক করে নিতে পারো অথবা খাতার মধ্যেও লিখে নিতে পারো। তোমরা প্রথমেই বের করে নাও কোষে দেখি 1.1। কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা সংক্রান্ত। তাই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা সংক্রান্ত যে সমস্ত সূত্রগুলো তোমরা আগের ক্লাসে করেছো সেই সূত্রগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখবে এবং তার সঙ্গে মনে রাখবে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। এই সূত্রগুলো যদি মনে থাকে যে কোনো অঙ্ককেই সহজেই করতে পারবে। কোষে দেখি 1.1 থেকে এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 3 দাগ এবং 5 দাগ। তোমরা অবশ্যই এই দুটো অঙ্ককে ভালোভাবে প্র্যাকটিস করবে
এই দুটোর মধ্যেই একটা প্রশ্ন আসার অনেকখানি সম্ভাবনা আছে। এছাড়া তোমরা এখান থেকে 8-এর বি এই অঙ্কটা একটু দেখে রাখতে পারো। কোষে দেখি 1.1 থেকে এই তিনটি অঙ্কই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিও। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অনুশীলনী। তোমরা চলে এসো 10 পাতায় কোষে দেখি 1.2 এ। পরের পাতায় চলে এসো, এখান থেকে তোমরা দুটো অঙ্ক দেখে রাখবে, 2-এর দাগ এবং 4-এর দাগ। এগুলো 1 মার্কসের কোশ্চেনে অনেক সময়ই থাকে। একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা কি হবে, তাহলে এর সঙ্গে 3 গুণ করতে হবে। 4-এর অঙ্কে কি বলেছে, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তার ক্ষেত্রফল কত হবে। তাহলে ক্ষেত্রফল করার জন্য নিশ্চয়ই বাহু গুণিত বাহু। যদি এটা পরিসীমা বের করতে বলে তখন এই বাহুর সঙ্গে 4 গুণ করে দিও। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সূত্রগুলো মনে থাকলে এই অধ্যায়ের অঙ্কগুলোও করতে পারবে। আগের অনুশীলনী যেটা ছিল সেখানে পাটিগণিতের অঙ্ক আছে, এখানে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে বীজগণিতের অঙ্ক, কিন্তু প্রসেস একই, সূত্র মনে থাকলেই করতে পারবে। তারপর পরের পাতায় চলে এসো, এখান থেকে 7-এর প্রত্যেকটা সরলই দেখে রাখতে পারো। তার মধ্য থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1, 2 এবং 5। 7-এর সরল মার্ক করে নিয়েছো। এরপর চলে এসো তার পরের পাতায়, উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ 11 দাগের অঙ্কগুলো। উৎপাদক বিশ্লেষণ অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তোমরা তো দেখলেই যে দুটো উৎপাদক বিশ্লেষণের অঙ্ক থাকবেই। 11 দাগের প্রত্যেকটা উৎপাদক বিশ্লেষণই ভালোভাবে প্র্যাকটিস করবে, কিন্তু তার মধ্য থেকেও যেগুলো এই বছর আসার অনেকখানি সম্ভাবনা আছে, যেগুলো অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে 11-র 6, 11-র 8, 11-র 11 এবং 11-র 13। এই 11-র 13 দাগ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের যদি মনে হয় তাহলে এই 9-এর দাগেরটাও একটু চোখ বুলিয়ে রাখতে পারো। এরপর 13-র দাগ থেকে তোমরা 3টি অঙ্ক দেখে রাখবে, এ, সি এবং ই। এর দাগ অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং নিচের দিকে চলে এসো 16-র সমাধানের অঙ্কগুলো। ক্লাস 7-এ তোমরা সমাধানের অঙ্ক করেছো, তোমরা তো জানোই কিভাবে সমাধান করতে হয়। ফার্স্ট ইউনিট টেস্টে সাধারণত সমাধানের অঙ্ক দেওয়া থাকে না, কিন্তু বিভিন্ন স্কুলের কোশ্চেন তো আলাদা আলাদা হয়, তাই তোমরা এই সমাধানের অঙ্কগুলো দেখে রাখবে। তার মধ্য থেকে 1-এর দাগ এবং 4-এর দাগ এই দুটো খুব গুরুত্বপূর্ণ। অনুশীলনীর এই অঙ্কগুলো প্র্যাকটিস করার পাশাপাশি তোমাদেরকে অবশ্যই আরেকটা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। চলে এসো 10 পাতায়। 10 পাতার ওপরের দিকে দেখো উদাহরণের 10-এ একটা অঙ্ক দেওয়া আছে। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং প্রস্থ দেওয়া আছে, তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমরা চলে এসো 16 পাতায়। এখানে দেখো একটা ছক দেওয়া আছে বিভিন্ন চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলো। এই বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই করে রাখবে, কারণ জ্যামিতির থেকে দুটো অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তার একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে থাকতেও পারে। এরপর চলে এসো এই অধ্যায়ের শেষ অনুশীলনীতে, অর্থাৎ 19 পাতায় কোষে দেখি 1.3-তে। পরের পাতায় চলে এসো, এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা দেখে রাখবে 11-3 এবং 11-6। আর জ্যামিতির থেকে যে সম্পাদ্যটা থাকে অর্থাৎ জ্যামিতিক চিত্র অঙ্কন, সেই দুটো তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে, 8-এর দাগ ও 9-এর দাগ। প্রথম অধ্যায় আমাদের আলোচনা হয়ে গেল। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়। 21 পাতায় অধ্যায় 2, পাই চিত্র। পাই চিত্রের অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক এবং এখান থেকে একটা 4 মার্কসের প্রশ্ন থাকবেই, তাই তোমরা অবশ্যই এই অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করবে। এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য প্রথমেই হচ্ছে একটা ছক করে নিতে হবে, যেখানে প্রথমে থাকবে কোন বিষয়ের উপর করতে বলা হয়েছে ছকটা, তারপর থাকবে পরিসংখ্যা, তারপর পরিসংখ্যাটা ভগ্নাংশে এবং সেটার কেন্দ্রীয় কোণ অর্থাৎ 360 ডিগ্রিতে কত ডিগ্রি হবে সেটা বের করতে হবে। এইটুকুটা যদি জানা থাকে তাহলে যে কোনো অঙ্কই তোমরা সহজেই করতে পারবে। এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে যে অঙ্কগুলো। চলে এসো 30 পাতায়। 30 পাতায় দেখো 7-এর দাগ এবং 8-এর দাগ এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন স্কুলের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই তোমরা এখান থেকে 4-এর দাগের অঙ্কটাও চোখ বুলিয়ে নেবে। 4, 7 ও 8 এই 3টি অঙ্ক হচ্ছে 4 মার্কসের। এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নও থাকতে পারে, তাই অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই 3-এর দাগের অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে। কোষে দেখি 2 থেকে যে সমস্ত অঙ্কগুলো বললাম নিশ্চয়ই তোমরা মার্ক করে নিয়েছো। এরপর চলে এসো পরবর্তী অধ্যায়ে। 31 পাতায় অধ্যায় 3, মূলদ সংখ্যার ধারণা। মূলদ সংখ্যার ধারণা এই অধ্যায়টি তোমাদের ক্লাস 8-এ যেরকম আছে ক্লাস 9-এও কিন্তু থাকবে, তাই অবশ্যই এই অধ্যায় ভালোভাবে বুঝে বুঝে পড়বে, কনসেপ্ট ক্লিয়ার করবে, তাহলে ক্লাস 9-এ এই অধ্যায়ের অঙ্কগুলো করতেও কিন্তু সুবিধে হবে। প্রথমেই চলে এসো 37 পাতায়।
এখান থেকে প্রয়োগ 12 একটা উদাহরণে দেখো অঙ্ক দেওয়া আছে, যোগের বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে এই যোগটা করতে হবে। এটা এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। এরপর চলে এসো 39 পাতায় নিজে করি 3.2-এ। এখান থেকে তোমরা দেখে রাখবে 3-এর দাগ, 5-এর দাগ এবং 6-এর দাগ। তারপর চলে এসো 40 পাতায়। এই পাতার নিচের দিকে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দুটি মূলদ সংখ্যার মধ্যে ড্যাশ মূলদ সংখ্যা আছে, দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা পাওয়া যায়। এরপর চলে এসো এই অধ্যায়ের অনুশীলনীতে, অর্থাৎ কোষে দেখি 3-এ। এই অনুশীলনীর থেকে তোমরা প্র্যাকটিস করবে 5-এর দাগ, খুব গুরুত্বপূর্ণ। 6-এর দাগ দেখে রাখতে পারো। 8-এর দাগ অর্থাৎ 1 এবং 2-এর মাঝে মূলদ সংখ্যা নির্ণয়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং 10-এর দাগের প্রত্যেকটাই দেখে রাখবে, তার মধ্যে থেকে এ ও সি এই দুটো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। 10-এর এর দাগে কি বলেছে, 1-এর 3 ও 3-এর 5 এই সংখ্যা দুটোর মধ্যে 5টি করে মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। অধ্যায় 3 থেকে এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই এর মধ্য থেকেই কমন পাবে। কিন্তু তোমরা তো জানোই যে ইউনিট টেস্টের কোশ্চেনগুলো প্রত্যেকটা স্কুলেই আলাদা আলাদা হয়, তাই যদি কোনো স্কুলের কোশ্চেন একটু ঘুরিয়ে থাকে, তার জন্য তোমাদেরকে এই 7-এর দাগের অঙ্কগুলো দেখে রাখতে হবে, অর্থাৎ সংখ্যা রেখায় এই মূলদ সংখ্যা স্থাপন। 7-এর প্রত্যেকটাই দেখে রাখতে পারো, তার মধ্য থেকে -3-এর 4 এবং -8-এর 3 এই দুটো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নিও। অধ্যায় 3 থেকে নিশ্চয়ই এই অঙ্কগুলো তোমরা মার্ক করে নিয়েছো, খুব সহজ অঙ্ক। যদি তোমাদের অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি এই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। পাটিগণিতের প্রত্যেকটা অধ্যায় আলোচনা হয়ে গেল। এরপর আমরা আলোচনা করব বীজগণিতের অধ্যায়গুলো। চলে এসো 42 পাতায় অধ্যায় 4 বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। ক্লাস 7-এও তোমরা বীজগণিতের গুণ ও ভাগ শিখেছো, ক্লাস 8-এও বীজগণিতের গুণ ও ভাগ দেওয়া আছে, আর একটু বড় আকারে দেওয়া আছে। বীজগণিতের এই অধ্যায়গুলোর থেকে সাধারণত কোনো সাজেশনস হয়ই না, কারণ বইয়ে যে অঙ্কগুলো আছে পরীক্ষার সময় যে সেই অঙ্কটাই থাকবে সেটা কিন্তু নয়। অনেক সময় এই অঙ্কটাই একটু ঘুরিয়ে বা ডেটাগুলো চেঞ্জ করেও দেওয়া থাকতে পারে। তাই বীজগণিতের এই অধ্যায়গুলো ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করবে, গুণ ও ভাগগুলো ভালোভাবে শিখবে। পরীক্ষাতেও যেরকম দরকার সেরকম বিভিন্ন অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য প্রয়োজন হবে। তোমরা চলে এসো 45 পাতায় কোষে দেখি 4.1-এ। এই অনুশীলনীর থেকে তোমরা 2-এর প্রত্যেকটা গুণই প্র্যাকটিস করবে, ধারাবাহিকভাবে গুণ করে গুণফল খুঁজি, অর্থাৎ প্রথমে এই দুটোর গুণ করে নিতে হবে, এখান থেকে যে অ্যান্সারটা আসবে তার সঙ্গে পরে যে পদটা দেওয়া থাকবে সেটার সঙ্গে গুণ করতে হবে। তারপর 3-এর 1-এর দাগ খুবই গুরুত্বপূর্ণ এবং 4-এর 1-এর দাগ খুব গুরুত্বপূর্ণ। এছাড়া 3-এর 2-এর দাগ একটু চোখ বুলিয়ে নিতে পারো। এরপর চলে এসো পরবর্তী অনুশীলনীতে, অর্থাৎ যেখানে ভাগের অঙ্কগুলো দেওয়া আছে। কোষে দেখি 4.2 গুণের অঙ্কগুলোর মতো ভাগেরও প্রত্যেকটা অঙ্কই তোমরা প্র্যাকটিস করবে, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে এই ভাগের অঙ্কগুলো প্রয়োজন হবেই। এখন পরীক্ষাতে এখান থেকে যে অঙ্কগুলো আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে 2-এর দাগ, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে প্রস্থ নির্ণয় করার জন্য কি করতে হবে, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দাও। তারপর 4-এর দাগের যে ভাগগুলো আছে প্রত্যেকটাই দেখবে, তার মধ্যে থেকে এ ও বি গুরুত্বপূর্ণ। 5-এর দাগের ডি ভালোভাবে প্র্যাকটিস করবে। এই বছরের জন্য 7-এর দাগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা ভাগ অঙ্কে ভাজক, ভাগফল এবং ভাগশেষ দেওয়া আছে, ভাজ্য নির্ণয় করতে হবে। তোমরা নিশ্চয়ই ক্লাস 5 থেকেই করে এসেছো ভাজ্যের যে সূত্র, ভাজ্য সমান হচ্ছে কি ভাজক গুণিত ভাগফল, অর্থাৎ এই যে দুটো রাশি আছে এই দুটো রাশির গুণ করতে হবে, যেটা আসবে সেটার সঙ্গে ভাগশেষের যোগ করতে হবে। তারপর 8-এর দাগে চলে এসো, ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি। 8-এরও প্রত্যেকটাই দেখে রাখবে, তার মধ্য থেকে 2-এর দাগ ও 3-এর দাগ এই দুটোর মধ্যে একটা কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। এরপর চলে এসো পরবর্তী অধ্যায়ে, অর্থাৎ অধ্যায় 5 ঘনফল নির্ণয়। 51 পাতায় চলে এসো। হার্ডি রামানুজন সংখ্যাটা জেনে রাখবে যে 1729 কে বলা হয় হার্ডি রামানুজন সংখ্যা, এটা অতি সংক্ষিপ্ত প্রশ্নে থাকতে পারে। এরপর চলে এসো এই অধ্যায়ের প্রথম অনুশীলনীতে, অর্থাৎ কোষে দেখি 5.1-এ। এই অনুশীলনীর থেকে সাধারণত অতি সংক্ষিপ্ত প্রশ্নই থাকে। এখান থেকে তোমরা প্রথমে দেখে রাখবে 3-এর দাগ। কিরকম কোশ্চেন থাকবে, 4টি সংখ্যা দেওয়া থাকবে, বলা থাকবে এদের মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা বা এদের মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় সেটি দেখাও।
এবং এখান থেকে দেখে রাখবে 6 এর দাগ, যে নিচের এই সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। 3 এবং 6 প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করবে। এছাড়া এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যে সমস্ত সূত্রগুলো আছে, এই প্রত্যেকটা সূত্র কিন্তু মনে রাখতেই হবে। সূত্র যদি না মনে থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, বা এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব, বা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তোমরা অবশ্যই এই সূত্রগুলো মনে রাখার জন্য একটা খাতার মধ্যে প্রত্যেকটা সূত্র পরপর লিখে রাখবে। মাঝে মাঝে সেই সূত্রগুলো পড়বে, দেখবে প্রত্যেকটা সূত্রই তোমার মনে থাকবে। এবং পরীক্ষার দিন সকালবেলা অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সূত্রেই একবার চোখ বুলিয়ে নেবে। এখন চলে এসো এই অধ্যায়ের অনুশীলনীতে, অর্থাৎ 59 পাতায় কোষে দেখি 5.2। এখান থেকে তোমরা 1-এর 4-এর দাগের অঙ্কটা দেখে রাখবে। ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তন নির্ণয় করতে বলেছে। পরীক্ষাতে অন্যভাবেও থাকতে পারে যে 1 প্লাস বি মাইনাস 2c তার হোল কিউবের বিস্তার কত। অর্থাৎ সূত্রটা বসিয়ে দিলেই অ্যান্সার চলে আসবে। এখান থেকে 1-2টো অঙ্ক দেখে রাখবে। পরীক্ষাতে যদি এটার অন্য কোনো অঙ্কও থাকে তোমরা সেটাও সহজেই করতে পারবে। তারপর চলে এসো 2-এর দাগের অঙ্কগুলো। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বীজগণিতের এই অঙ্কগুলো বোঝার জন্য সূত্রগুলো জানতে হবে এবং 2-এর প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা অঙ্ক যদি তুমি বুঝতে পারো তাহলেই এই অধ্যায়ের অন্য অঙ্কও তুমি সহজেই করতে পারবে। কিন্তু এখন দেখে নাও পরীক্ষাতে এইখান থেকে কোন কোন অঙ্কগুলো আসার সম্ভাবনা বেশি। 2-এর ই, 2-এর জি, এইচ এর দাগ এবং আই এর দাগ খুবই গুরুত্বপূর্ণ, এবং কে এর দাগ। অনুশীলনীর এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করার পাশাপাশি তোমাদেরকে অবশ্যই উদাহরণের থেকেও 2-একটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে। চলে এসো 58 পাতায়। এই পাতার নিচের দিকে দেখো প্রয়োগ 8-এ একটা অঙ্ক দেওয়া আছে, এটা ভালোভাবে প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ। এছাড়া প্রয়োগ 7-এর অঙ্কটাও একটু দেখে রাখতে পারো। এই দুটো অঙ্কই দেখো করে দেওয়াই আছে। এইভাবেই এখান থেকে বুঝে বুঝে করার চেষ্টা করো। যদি অসুবিধে হয় অবশ্যই কমেন্টে জানিও। এরপর দেখে নেব এই অধ্যায়ের শেষ অনুশীলনীর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অর্থাৎ 63 পাতায় কোষে দেখি 5.3। নিচের দিকে চলে এসো। 2-এর দাগের এই সরলগুলো আসতে পারে, প্রত্যেকটাই দেখে রাখতে পারো। তার মধ্য থেকে 3-এর দাগ এবং 4-এর দাগ ভালোভাবে প্র্যাকটিস করবে। পরের পাতায় চলে এসো, এখান থেকে 4-এর দাগ প্র্যাকটিস করবে। 5-এর দাগ খুব গুরুত্বপূর্ণ। তারপর 6-এর দাগ উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ আগে যেটা আলোচনা করলাম এবং এই কোষে দেখি 5.3-তে যেটা আলোচনা করছি, এই দুটো অধ্যায়ের মধ্যে দুটো কোশ্চেন থাকবে, একটা করতে হবে। 6-এর দাগের প্রত্যেকটা উৎপাদক বিশ্লেষণী প্র্যাকটিস করবে। তার মধ্য থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 6-এর 3, 6-এর 4, তারপর 6-এর 7, 9, 10, 11, 12, 13 এবং একদম শেষের অঙ্কটা অর্থাৎ 6-এর 16। কোষে দেখি 5.3 থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করার পাশাপাশি তোমাদেরকে বলবো উদাহরণ থেকেও একটা অঙ্ক দেখে রাখবে। চলে এসো 62 পাতায়। এখানে 15-2-এর দাগের অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখবে অনেক স্কুলের কোশ্চেনেই এই বছর এই অঙ্কটা আছেই। পাটিগণিত এবং বীজগণিত এই অংশগুলো আলোচনা হয়ে গেল। জ্যামিতির আগে একটা অংশ আলোচনা করেছি, এখন আলোচনা করব অধ্যায় 6 পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। বের করে নাও 70 পাতায় এই অধ্যায়ের অনুশীলনী কোষে দেখি 6। পরের পাতায় চলে এসো। এখান থেকে 9-এর দাগ খুব গুরুত্বপূর্ণ, 10-এর দাগ প্র্যাকটিস করবে এবং এই 1-এর দাগের অঙ্কগুলো সত্য মিথ্যায় থাকতে পারে, তাই 1-এর দাগের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। অধ্যায় 6 থেকে এই যে সমস্ত অঙ্কগুলো বললাম এই অঙ্কগুলো তো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এছাড়া তোমাদেরকে এখান থেকে আর 2-3টি অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করতে হবে, সেই অঙ্কগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও। সন্নিহিত কোণ কাকে বলে চিত্র সহ দেখাও। সন্নিহিত কোণ কি? একই সমতলে অবস্থিত এবং একই শীর্ষবিন্দু বিশিষ্ট যদি দুটি কোণের একটাই সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি যদি সেই সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত হয় তখন এই কোণগুলোকেই বলা হয় সন্নিহিত কোণ। পরের কোশ্চেন লেখো, 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ মানে কি? দুটো কোণের যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি। এখন একটা কোণ 85 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ কত হবে? 180 থেকে বিয়োগ করে দাও, অর্থাৎ 95 ডিগ্রি। তারপর 75 ডিগ্রি কোণের পূরক কোণ কত? পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি,
তাহলে 90 ডিগ্রির থেকে এটা বিয়োগ করে দিলেই অ্যান্সারটা পেয়ে যাবে। এবং শেষ প্রশ্ন হচ্ছে, এটা এমসিকিউর আকারে থাকে, পরস্পর পূরক কোণ দুটি হলো, তারপর বিভিন্ন অপশন দেওয়া থাকবে, তাদের মধ্য থেকে তোমাকে সিলেক্ট করতে হবে কোনটা পূরক কোণ। এক্ষেত্রে কি করবে, যোগ করে দেখে নেবে যে দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তারাই হচ্ছে পূরক কোণ। পূরক কোণ সম্পূরক কোণের অধ্যায়টা খুব সহজ অধ্যায়, ভালোভাবে তার থিওরিগুলো পড়বে, তাহলে যেমনই কোশ্চেন থাক তোমরা সহজেই সেই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই করতে পারবে। এই ছিল ক্লাস 8-এর গণিতের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন। এখানে যে সমস্ত অঙ্কগুলো আলোচনা করলাম তোমরা অবশ্যই প্রত্যেকটা অঙ্ক বাড়িতে ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো অঙ্ক বোঝার ক্ষেত্রে করার ক্ষেত্রে তোমাদের অসুবিধে হয় অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা এখানে অর্থাৎ ইউটিউবেও কমেন্ট করতে পারো অথবা আমার ইনস্টাতেও ডিএম করতে পারো। আমার ইনস্টা প্রোফাইলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের এই পরীক্ষার জন্য ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য আমি কোনো সাজেশনস ভিডিওই দিচ্ছি না, কারণ ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসে বিজ্ঞানে মোট 5টি অধ্যায় আছে এবং এই 5টি অধ্যায় থেকে যে প্রশ্ন থাকবে তার বেশিরভাগ প্রশ্নটাই হবে 1 মার্কসের, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং মাল্টিপল চয়েস কোশ্চেন। এবং তোমরা তো জানোই এই 1 মার্কসের প্রশ্ন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের কোনো সাজেশনস হয় না। তাই তোমাদের কাছে যে টেক্সট বুকটি আছে সেটি ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে থাকো, অথবা যদি কোনো সহায়িকা বই থাকে সেখান থেকেও অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নেবে। কিন্তু তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে জীবন বিজ্ঞানের যে অধ্যায়টা আছে অর্থাৎ জীবদেহের গঠন, সেই অধ্যায়টার থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের মনে হয় তাহলে অবশ্যই এখানে কমেন্টে জানিও। যদি তোমাদের বেশি কমেন্ট থাকে তাহলে আমি ওই জীবদেহের গঠন অধ্যায়টির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসব। আজ তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক কমেন্ট করে দিও এবং এই প্রত্যেকটা ভিডিও তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও।